Uh, so today we will start with recombinant vector vaccines আর সময় যদি পারমিট করে আই থিংক পারমিট করবে। তো আমরা ডিএনএ ভ্যাকসিন এই দুটো আজকে আমরা কমপ্লিট করব। ঠিক আছে, আমার মনে হয় প্রত্যেকের স্ক্রিন দেখতে পাচ্ছ। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, ওকে ফাইন। হ্যাঁ স্যার। So let us start with recombinant vector vaccine. রিকম্বিনেন্ট ভেক্টর ভ্যাকসিন এই যে জিনিসটা আমি হাইলাইট করেছি, দেখতে পাচ্ছ তো সবাই? দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। ওকে, ভেরি গুড। আচ্ছা দেখো, রিকম্বিনেন্ট ভেক্টর ভ্যাকসিন মানে হচ্ছে যে আমি কিছু মেজর অ্যান্টিজেন কোডিং জিন, একটা পার্টিকুলার প্যাথোজেনে কিছু মেজর অ্যান্টিজেন কোডিং জিন একটা অন্য কোনো অ্যাটিনুয়েটেড ভাইরাসের মধ্যে ঢুকিয়ে দেবো। ঠিক আছে, একটা অন্য কোনো অ্যাটিনুয়েটেড ভাইরাসের মধ্যে ঢুকিয়ে দেবো। এখানে তোমরা জানো যে অ্যাডিনোভাইরাল ভেক্টর খুব ইউজ করা হয়, অ্যাটিনুয়েটেড ভাইরাস অ্যাডিনোভাইরাস। ঠিক আছে, খুব ইউজ করা হয় এই ধরনের জিন এর জন্য আর কি, পাঠানোর জন্য। এবং এখন বিশেষ করে নর্থ ইন্ডিয়া আফটার ফ্লাড যে অসুখটায় আর কি পুরো জর্জরিত, সেটা তো তোমরা জানো, সেটা হচ্ছে আমারও যেটা হয়েছে, সেটা হচ্ছে ভাইরাল কনজাংটিভাইটিস। ওই ভাইরাল কনজাংটিভাইটিস কিন্তু এই অ্যাডিনোভাইরাসের মাধ্যমেই হয়। বলার উদ্দেশ্যটা এটাই যে আমরা যখন কোনো একটা ভাইরাসকে অ্যাটিনুয়েট করে তার মধ্যে পাঠাচ্ছি একটা অন্য কোনো প্যাথোজেনের জিন, তখন কিন্তু সবসময় এই একটা রিস্ক থাকছে যে সেই ভাইরাসটা যদি আবার নিজের স্বমহিমায় ফিরে আসে, তাহলে কিন্তু তারা আবার একাধিক অসুখ করতে সক্ষম। ঠিক আছে, আমাদের শরীরের মধ্যে। তো তা হলেও এই ধরনের রিকম্বিনেন্ট ভেক্টর ভ্যাকসিন খুব বেশি ইউজ করা হয়। কারণ আমি যেটা সবসময় বলেছি যে আফটার অল তুমি একটা প্যাথোজেনিক জিন, প্যাথোজেনিক অর্গানিজমের কিছু অ্যান্টিজেন প্রেজেন্টিং জিন তুমি ঢোকাচ্ছ। ঠিক আছে, একটা অ্যাটিনুয়েটেড ভাইরাসে, কিন্তু ভাইরাসটার তো একটা নিজের ক্ষমতা আছে রেপ্লিকেট করার এবং রিপ্রোডিউস করার। তো যার জন্য আর কি এই ইমিউনিটিটা অনেক লং লাস্টিং হয়, এক নম্বর। আর দু নম্বর হচ্ছে ডেফিনেটলি এটা টি সেল এবং বি সেল রেসপন্স, দুটো আর্মস অফ অ্যাডাপটিভ ইমিউন সিস্টেমকে এটা কিন্তু এক্সাইট করতে পারে। ঠিক আছে, কিছু ইউজ করা হয় কিছু ভাইরাস এই পারপাসে, হচ্ছে ভ্যাকসিনিয়া ভাইরাস, ভেরি 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে, স্মল পক্স এর যে ভ্যাকসিন দেওয়া হতো, আমরা জানি স্মল পক্স এখন ইরাডিকেটেড হয়ে গেছে। স্মল পক্স এর ভ্যাকসিন কিন্তু এই ভ্যাকসিনিয়া ভাইরাস ইউজ করেই দেওয়া হতো। ঠিক আছে, এছাড়াও ক্যানারি পক্স ভাইরাস অনেক কম প্যাথোজেনিক এটা। আচ্ছা, অ্যাটিনুয়েটেড স্ট্রেন অফ পোলিও ভাইরাস, অ্যাডিনোভাইরাস, স্যালমোনেলা, ইএসজি স্ট্রেন অফ মাইক্রোব্যাকটেরিয়াম কোভিড, সেই সবকটাই কিন্তু ব্যবহার করা হয় গিয়ে হচ্ছে ফর হোয়াট পারপাস দিস আর ইউজড অ্যাজ ভেক্টরস, বাহক। এরা হচ্ছে ভেক্টরস বা বাহক, যারা কোনো একটা নির্দিষ্ট প্যাথোজেনের, ফর এক্সাম্পল ব্যাকটেরিয়া ভাইরাস হচ্ছে একটা বাহক, যেটা কিন্তু স্মল পক্স ভাইরাসের কিছু ইম্পর্টেন্ট অ্যান্টিজেন ক্যারি করছে বা অ্যান্টিজেনিক জিন ক্যারি করছে, যেটা অ্যান্টিজেনকে এক্সপ্রেস করাতে সক্ষম। ঠিক আছে, এবার দেখো এই ভ্যাকসিনিয়া ভাইরাস যেহেতু এখানে এটা খুব ইম্পর্টেন্ট, তাই এটার ব্যাপারে আমরা বলি যে ভ্যাকসিনিয়া ভাইরাস, হ্যাঁ, এর অ্যাটিনুয়েটেড স্ট্রেন কিন্তু স্মল পক্স, যেটা আমি এক্ষুনি বললাম, ইরাডিকেট করতে খুব সাহায্য করেছে। ঠিক আছে, এটা একটু বড় ভাইরাস এবং কমপ্লেক্স, এর জিনোমে প্রায় 200টা জিন আছে। হ্যাঁ, এবং যেহেতু এটা জিনোম সাইজটা অনেক বড়, তো এর মধ্যে কিন্তু একাধিক জিন ইঞ্জিনিয়ার করে ঢুকিয়ে দেওয়া যায়। ঠিক আছে, আহ এবং এই যেহেতু জিনোম সাইজ বড় এবং লার্জ ভাইরাস, ফলে একাধিক জিন যদি তুমি ইঞ্জিনিয়ার করে ঢোকাও, তাহলেও কিন্তু এর হোস্ট সেলকে ইনফেক্ট করার যে ক্ষমতা, সেই ক্ষমতাটা কিন্তু চলে যাবে না বা নষ্ট হবে না। একটু এই প্রসেসটা কিভাবে করা হবে আমরা দেখে নিই। ঠিক আছে, তো ইউ সি দিস ডায়াগ্রাম, আমি একটু ছোট করলে বোধহয় বেটার হবে। হ্যাঁ, এখানে পুরোটা আসছে। ইউ সি দিস ডায়াগ্রাম, এখানে কি হচ্ছে দেখো, এই ছবিটা দেখো একটু। এটা হচ্ছে যে তোমার রেস্ট্রিকশন এনজাইম সাইট আছে একটা প্লাজমিডের মধ্যে। সেই প্লাজমিডের মধ্যে যে রেস্ট্রিকশন সাইট আছে,
সেই রেস্ট্রিকশন সাইটে আগে একটা ভ্যাকসিনিয়া ভাইরাসের প্রমোটার আছে। এবার ভ্যাকসিনিয়া ভাইরাসের প্রমোটারের আন্ডারে, ঠিক আছে, তোমার যে কোনো ধরো স্মল পক্সের কোনো একটা অ্যান্টিজেনকে যে ডিএনএ কোড করছে সেটাকে তুমি ক্লোন করে এখানে ঢুকিয়ে দিবে। ঠিক আছে, তাহলে ভ্যাকসিনিয়া ভাইরাসের প্রমোটারের আন্ডারে তোমার স্মল পক্স এর যে পার্টিকুলার স্মল পক্স এর একটা অ্যান্টিজেনকে যে ডিএনএ কোড করছে। এবারে দুটো ফ্ল্যাঙ্কিং সিকোয়েন্স থাকে লেফট সাইডে এবং রাইট সাইডে, দুটোই হচ্ছে থাইমিডিন কাইনেজ জিন। ঢুকিয়ে দেওয়ার পর সিম্পল ক্লোনিং তোমরা পড়েইছো। ঢুকিয়ে দেওয়ার পর কি হলো যে ব্যাকটেরিয়া প্রমোটারের আন্ডারে, হ্যাঁ, প্যাথোজেনের একটা জিন থেকে গেল। ঠিক আছে, এবং থার্মিডিন কাইনেজ দুদিকে কিন্তু ফ্ল্যাঙ্ক করছে। এবার এই যে রিকম্বিনেন্ট প্লাজমিডটা, এইটাকে তুমি টিস্যু কালচারে একটা ব্যাকটেরিয়া ভাইরাসের সাথে দিয়ে দিলে কি হবে না, ভ্যাকসিনিয়া ভাইরাসেও এই থাইমিডিন কাইনেজ রয়েছে, আবার এই প্লাজমিডের মধ্যেও থাইমিডিন কাইনেজ রয়েছে। তো হোমোলোগাস রিকম্বিনেশনের মাধ্যমে এই যে জিনটা with this vaccinia promoter, এই জিনটা from the pathogen with this vaccinia promoter, এটা কিন্তু ভ্যাকসিনিয়া ভাইরাসে ঢুকে যাবে বাই হোমোলোগাস রিকম্বিনেশন। এবং অবভিয়াসলি থাইমিডিন কাইনেসটা নষ্ট হয়ে যাবে, নন ফাংশনাল হয়ে যাবে, তাতে আমাদের কিছু যায় আসে না। ঠিক আছে, এইবারে হচ্ছে যে এটাকে আমি তাহলে সিলেক্ট করব কি করে, সব ক্ষেত্রেই যে হোমোলোগাস রিকম্বিনেশন হবে তা তো নয়। সো হাউ ডু উই সিলেক্ট ইট? এইটাকে সিলেক্ট করার জন্য আমাদের ইউজ করা হচ্ছে বিউডিআর, মানে ব্রোমো ডিঅক্সি ইউরিডিন। ব্রোমো ডিঅক্সি ইউরিডিন কি করছে, যে থাইমিডিন কাইনেজ যে সেলগুলোর মধ্যে আছে সেই থাইমিডিন কাইনেজ যুক্ত সেলগুলোকে কিন্তু ও নষ্ট করে দেবে। ফলে একমাত্র যে সেলগুলো হোমোলোগাস রিকম্বিনেশনের জন্য, যার মধ্যে থাইমিডিন কাইনেজটা আর কি মানে নন ফাংশনাল বা তার ইয়ে চেঞ্জ হয়ে গেছে, একমাত্র সেই ভ্যাকসিনিয়া ভাইরাস সেলগুলো সার্ভাইভ করবে, এবং তার মধ্যে কিন্তু আমাদের জিন অফ ইন্টারেস্টটা আছে আন্ডার ভ্যাকসিনিয়া প্রমোট। এই অবধি যদি কারোর কোনো ডাউট থাকে এই প্রসেসটায় তাহলে বলো। ঠিক আছে, না স্যার, বুঝেছি। বুঝতে পেরেছো তো? স্যার, হ্যাঁ স্যার বুঝেছি। হ্যাঁ, তাহলে স্যার এই, প্লাজমিডটা তো জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার। হ্যাঁ, প্লাজমিডটা জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড, অবশ্যই পুরো জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড প্লাজমিড, যেটার ক্লোনিং সাইট আছে, তার সামনে ভ্যাকসিনিয়া প্রমোটার আছে, এবং দুদিকে দুটো থাইমিডিন কাইনেজ জিন আছে। ঠিক আছে, এই ভাইরাসের মধ্যেও এই থাইমিডিন কাইনেজ জিনটা আছে, তাদের হোমোলোগাস রিকম্বিনেশনের মাধ্যমে এই জিন অফ ইন্টারেস্টে ঢুকে যায়। ওকে, তো দিস ওকে ইজ স্যার। দিস ইজ আইডিয়াল এক্সাম্পল যেখানে মানে আর কি কনস্ট্রাক্ট করা হলো। ঠিক আছে, এই এর জন্য আর কি একটা ব্যাকটেরিয়া ভাইরাসকে ইউজ করা হচ্ছে টু সাপ্লাই অ্যান্টিজেনিক জিন আর কি, মানে অ্যান্টিজেনটা এক্সপ্রেস করছে এবং ভ্যাকসিন তৈরি হচ্ছে, এই অ্যান্টিবডি তৈরি হচ্ছে। ঠিক আছে, এবং সেটা সব থেকে ইজি হচ্ছে আহ যে এটা খুব ইজিলি মানে সিম্পল স্ক্রিনটাকে, মানে তোমার স্কিনকে স্ক্র্যাচ করে কিন্তু এটা দিয়ে দেওয়া যায়। ঠিক আছে, এই ভ্যাকসিনিয়া ভাইরাসটা, ঠিক আছে, ভ্যাকসিনিয়া ভেক্টর ভ্যাকসিন ক্যান বি অ্যাডমিনিস্টার্ড সিম্পলি বাই স্ক্র্যাচিং দ্য স্ক্রিন। একটা লোকাল ইনফেকশন করে কিন্তু just সেইটাকে ট্রান্সফার করে দেওয়া যায়। এবং আমরা যদি কোনো ভাইরাসের এনভেলপ প্রোটিন ইউজ করি অ্যাজ অ্যান অ্যান্টিজেন, ঠিক আছে, কোনো একটা ভাইরাসের এনভেলপ প্রোটিন ইউজ করবো, তাহলে যেটা সুবিধা হবে যে এই এনভেলপ প্রোটিনটা ইনফেক্টেড হোস্ট সেলের মেমব্রেনের মধ্যে ঢুকে যাচ্ছে। হ্যাঁ, তো ইনফেক্টেড হোস্ট সেলের মেমব্রেনে যদি ঢুকে যায় ওই এনভেলপ প্রোটিনটা, তাহলে কিন্তু খুব ভালো আর কি সেল মিডিয়েটেড অ্যাজ ওয়েল অ্যাজ অ্যান্টিবডি মিডিয়েটেড ইমিউনিটি কিন্তু আর কি ইলিসিটেড হবে। এবং এছাড়া ক্যানারি পক্স ভাইরাস, এই যে ক্যানারি পক্স ভাইরাস, দিস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট ভেক্টর ইউজ ফর ডেভেলপমেন্ট অফ ভ্যাকসিন। তার কারণ হচ্ছে যে এটাও ভ্যাকসিনিয়া ভাইরাসের মতো অতটাই বড় সাইজে। ঠিক আছে, সাইজ এটার অতটাই বড়, ফলে তুমি অনেকগুলো ফরেন জিন প্রোডাক্ট ঢোকাতে পারবে। কিন্তু আনলাইক ভ্যাকসিনিয়া ভাইরাস, এটা কিন্তু খুব ইমিউন কম্প্রোমাইজড ইন্ডিভিজুয়াল, যাদের একেবারে ইমিউনিটি নেই, তাদের মধ্যে কিন্তু এটা কোনো ইনফেকশন সেভাবে কজ করতে বা ভিরুলেন্স কজ করতে পারে না, which is not the case with vaccinia virus. Vaccinia virus কিন্তু virulence cause করতে
হতে পারে। তো ক্যানারি পক্স ভাইরাস ইজ ইভেন আ বেটার চয়েস। আরেকটা হচ্ছে কি অ্যাটিনুয়েটেড স্ট্রেন অফ স্যালটাইসি বা স্যালমোনেলা টাইফিমিডিয়াম। ঠিক আছে, এইটা আমরা জানি যে স্যালমোনেলা টাইফিমিডিয়াম যেটা টাইফয়েড কজ করে। ঠিক আছে, এইটার অ্যাটিনুয়েটেড স্ট্রেন নেওয়ার সুবিধাটা কি, যে আমরা যদি অন্য কোনো এন্টারিক ব্যাকটেরিয়া, হ্যাঁ, জিন ঢোকাই অ্যাজ অ্যান অ্যান্টিজেন, তাহলে এইটা তো ইন্টেস্টিনাল ট্র্যাক্টে গিয়ে ইনফেক্ট করবে, তাহলে ওই ডেলিভারিটা খুব ইজিলি হয়ে যাবে। এখানেও সেই স্ট্র্যাটেজিটা নেওয়া হয়েছে যে স্যালমোনেলা টাইফিমিডিয়ামের অ্যাটিনুয়েটেড স্ট্রেনে তোমার কলেরা, ভিব্রিও কলেরি জিন ঢুকিয়ে দেওয়া হয়েছে। এটার অ্যাডভান্টেজটা হচ্ছে স্যালমোনেলা টাইফোমিডিয়াম যেটা বলছিলাম, যে ইন্টেস্টিনাল ট্র্যাক্ট বা গাটের লাইনিং কে গিয়ে আর কি ইনফেক্ট করবে, এবং সেখানে যেই এক্সপ্রেস হবে কলেরার অ্যান্টিজেন, তখন কি হবে, যে সিক্রিটারি আইজিএ প্রডিউস হবে, which is very important। ঠিক আছে, এখানে দেখো এফেক্টিভ ইমিউনিটি अगेंस्ट দ্য নাম্বার অফ ডিজিজেস, কলেরা, গনোরিয়া ইত্যাদি ডিপেন্ডস আপন প্রোডাকশন অফ সিক্রিটারি আইজিএ এট মিউকাস মেমব্রেন সারফেস। ঠিক আছে, তো এইটার উদ্দেশ্যই কিন্তু এটা ছিল যে স্যালটাইসি গিয়ে গাট লাইনিং কে ইনফেক্ট করবে, এবং সেখানে কিন্তু ভিব্রিও পদ্ধতির অ্যান্টিজেন যদি প্রডিউস হয়, সেক্ষেত্রে কিন্তু আইজিএ, সিক্রিটারি আইজিএ তৈরি হবে। দিস ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে, আহ আচ্ছা, এরপর আমরা একটা জিনিসে চলে আসি, সেটা হচ্ছে কি ডিএনএ ভ্যাকসিন। তো ডিএনএ ভ্যাকসিন এটা হচ্ছে আরেক ধাপ এগিয়ে যাচ্ছি আমরা ভ্যাকসিনেশন স্ট্র্যাটেজিতে, এখনো অব্দি মোস্ট ইভলভ ফর্ম অফ ভ্যাকসিন। যেমনি পেপটাইড অ্যাজ আ ভ্যাকসিন সেটা কিন্তু অতটা সফলতা পায়নি, কিন্তু ডিএনএ ভ্যাকসিনস এর কিন্তু অনেক অ্যাডভান্টেজেস আছে। তো লেটস সি যে আমরা কি কি ডিএনএ ভ্যাকসিন এক্স্যাক্টলি জিনিসটা কি। দেখো, জিনিসটা অত্যন্ত সহজ। জিনিসটা হচ্ছে যে ধরো এই প্লাজমিডটাকে বা যে কোনো একটা প্লাজমিডের মধ্যে তুমি একটা প্যাথোজেনের প্রোটিন কোডিং অ্যান্টিজেন ঢুকিয়ে দিতে। ঠিক আছে, যে কোনো একটা প্লাজমিডের মধ্যে তুমি একটা প্যাথোজেনের অ্যান্টিজেন, মানে যে জিনটা, সরি প্রোটিন কোডিংটা, যে জিনটা ওই অ্যান্টিজেনটাকে কোড করছে, সেটা এই প্লাজমিডের মধ্যে তুমি ক্লোন করে ঢুকিয়ে দিলে। এবার তুমি এই জিনিসটাকে, এই প্লাজমিডটাকে ডাইরেক্ট কি করছো না, মাসল সেলের মধ্যে ইনজেক্ট করে দিচ্ছ। এবার তোমাদের মনে হতে পারে যে সেটা কি থাকবে, প্লাজমিডটা আদৌ প্লাজমিডটা কি রেপ্লিকেট করবে? আমাদের মাসল সেল তো ব্যাকটেরিয়া নয় যার মধ্যে একটা প্লাজমিড ঢুকিয়ে দিলাম আর সেটা রেপ্লিকেট করলো। ওয়েল, যেটা দেখা গেছে যে মাসল সেলটা ডিএনএ কে আপটেক করছে, এবং এর মাধ্যমে কিন্তু সেল মিডিয়েটেড এবং টিউমারাল ইমিউন রেসপন্স, মানে বিসেল মিডিয়েটেড, বিসেল মিডিয়েটেড দু ধরনের ইমিউন রেসপন্সই কিন্তু অ্যাক্টিভেটেড হচ্ছে। ঠিক আছে, তাহলে যেটা দেখা যাচ্ছে এই যে ডিএনএটা, এটা ইদার কি হচ্ছে, যে তোমার ক্রোমোজোমের মধ্যে ইন্টিগ্রেট করে যাচ্ছে, বা এপিজোমাল ফর্মে থাকছে একটা লং পিরিয়ড ধরে। যে ডিএনএটা তুমি, প্লাজমিড ডিএনএটা তুমি পাঠিয়েছো, আইদার ইট ইন্টিগ্রেটস উইদিন দ্য ক্রোমোজোম or it stays as in a episomal form for a long period of time. So what is the advantage? দুই রকম ভাবে যদি থাকে, তাহলে কি হবে, for long period there will be expression of the antigen, এবং সারপ্রাইজিংলি টিস্যু কালচারে যে এফিসিয়েন্সি, ঠিক আছে, যে ডিএনএ টেক আপ করেছে আর কি টিস্যু কালচার কন্ডিশনে, এখানে ইন ভিভো মাসল সেলস কিন্তু তার থেকে বেটার এফিসিয়েন্সিতে এটা করেছে। এবার মাসল সেলস এর সারফেসে কি আছে, এমএইচসি ক্লাস 1 আছে, মলিকিউল আছে, কিন্তু এমএইচসি ক্লাস 1 মলিকিউল খুব লো লেভেলে আছে একটা মাসল সেলে, কারণ অল নিউক্লিয়েটেড সেল হলেও মাসল সেল তো সেভাবে কোনো অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল নয়, ফলে এমএইচসি ক্লাস 1 মলিকিউল কিন্তু ওর সারফেসে খুব লো লেভেলে আছে। তাই জন্য আশেপাশে যে ডেনড্রাইটিক সেল, সেই ডেনড্রাইটিক সেলও কিন্তু এই অ্যান্টিজেনটার এক্সপ্রেশন করছে। ঠিক আছে, the local dendritic cell may be crucial to the development of antigenic responses to the DNA vaccine. So this is a future approach, এবং এখানে আমি তোমাদের দেখাবো যে কিভাবে এই ভ্যাকসিনটা দুটো আর্মসকে ইয়ে করছে, সেটা তো আমি ছবিতে দেখাচ্ছি। তার আগে একটা জিনিস একটু বুঝে নিই, সেটা হচ্ছে যে এই ভ্যাকসিনের কিছু অ্যাডভান্টেজ আছে। একটা প্লাজমিড ডিএনএ, মানে প্লাজমিক ডিএনএ যার মধ্যে আর কি তোমার অ্যান্টিজেনটাকে তুমি আর কি ঢুকিয়ে দিয়েছো, তো অ্যান্টিজেনিক জিনটা আছে, এবার সেইটাকে কিন্তু
যে যেহেতু এটা কোনো অর্গানিজম বা ব্যাকটেরিয়া নয়, এটাকে যে মারাত্মক একটা কেয়ার নিয়ে খুব লো টেম্পারেচারে স্টোর করতে হবে, মারাত্মক রেফ্রিজারেশন লাগবে, তা নয়। It's a DNA. So plasmid DNA, it's stable and it stays at lower temperature এ রাখা ভালো। কিন্তু রেফ্রিজারেটেড কন্ডিশনে বা ওরকম কিন্তু কিছু ব্যাপার নাই, বা প্র্যাকটিক্যাল ফিল্ডে এটা কিন্তু খুব ম্যাটার করে, যে ভ্যাকসিন ট্রান্সপোর্ট ইত্যাদি। অর্ধেক ভ্যাকসিন তো ট্রান্সপোর্টেড হতে হতেই নষ্ট হয়ে যায়। এবং এইভাবে দেখা গেছে যে অনেকগুলো ভাইরাস, যেমনি ধরো ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের ক্ষেত্রে, ঠিক আছে, অলরেডি ইউজ করা হয়েছে অ্যানিমাল মডেলসে এই ধরনের ভ্যাকসিন। এছাড়াও ম্যালেরিয়া এবং এইডস, এইডস, ইনফ্লুয়েঞ্জা, হার্পিস এইসবের ক্ষেত্রেও কিন্তু টেস্ট চলছে। তো দেখা গেছে যে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের ক্ষেত্রে কিন্তু অলরেডি অ্যানিমাল মডেলসে এটা প্রোটেক্টিভ ইমিউনিটি দিতে পারে। আর যেটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে যে এই ধরনের ডিএনএ ভ্যাকসিন যখন তুমি ইউজ করছো, so you can insert some other gene along with the antigen। অ্যান্টিজেনের জিনের সাথে কিছু অন্য জিন তুমি ঢুকিয়ে দিতে পারো। ফর এক্সাম্পল, ইন্টারলিউকিন 12, ঠিক আছে, তুমি বিভিন্ন ধরনের সাইটোকাইন যে জিনকে ঢোকাতে পারো। একটা উদাহরণ দিচ্ছি, এই সাইটোকাইন কেমোকাইন জিনকে ঢোকাতে পারো। একটা সাইটোকাইনের উদাহরণ দিচ্ছি, ইন্টারলিউকিন 12। ইন্টারলিউকিন 12টাকে যদি তোমার অ্যান্টিজেনের সাথে তুমি ওই ডিএনএ ভেক্টরের মধ্যেই ঢুকিয়ে দাও, তাহলে কি হবে, যে এই যে ইন্টারলিউকিন 12 এর এক্সপ্রেশন এট দ্য সাইট অফ ইমিউনাইজেশন will stimulate the helper T cell 1 type immunity। ঠিক আছে, তো এটা কিন্তু একটা সুবিধে যে এই ধরনের সাইটোকাইন বা কেমোকাইনের জিনকে তুমি তোমার অ্যান্টিজেনের সাথে রাখবে, ইমিউন রেসপন্স কিন্তু অনেক স্ট্রং হবে। এবার আমরা দেখবো একটা জিনিস, সেটা হচ্ছে যে এই ধরনের ভাইরাল ভ্যাকসিন যে আছে, এই ধরনের ভাইরাল ভ্যাকসিন এইখানে এই সরি ডিএনএ বেসড ভ্যাকসিন আমি তোমাদের একটু দেখিয়ে দিই, একটু ছোট করে, নাহলে পুরোটা স্ক্রিনে আসবে না। এটা কিন্তু দুটো আর্মস অফ ইমিউনিটিকেই খুব সুন্দরভাবে অ্যাক্টিভেট করতে পারে। ঠিক আছে, এইখানে তুমি দেখো যে, আচ্ছা, এম আই অডেবল? আমার গলা শোনা যাচ্ছে? কারণ লেকচার ইওর ইন্টারনেট কানেকশন ইজ আনস্টেবল। স্যার একটু Critical প্রবলেম test. হচ্ছে। হ্যাঁ, আরে এক্ষুনি একটু কাটতে লাগলো, তাছাড়া কিন্তু ঠিকই ছিল এতক্ষণ। এখন কাটা লাগছে হ্যাঁ না? স্যার। হ্যাঁ, হ্যাঁ স্যার, টাকাটা আসছে এই জাস্ট কয়েক সেকেন্ড থেকে। হ্যাঁ স্যার। ওকে 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 ওকে। সো লেটস জাস্ট ফিনিশ ইট। ঠিক আছে, এইখানে তোমরা ছবিটা দেখলেই বুঝতে পারবে। আই থিঙ্ক দ্যাট উইথ দিস ওয়ন্ট বি আ ভেরি বিগ প্রবলেম। সেটা হচ্ছে যে এইখানে আমাদের যে প্লাজমিড, সেটা অ্যান্টিজেনিক প্রোটিন তৈরি করছে। এবং আমরা প্লাজমিডটা ঢুকিয়ে দিয়েছি, প্লাজমিড অ্যাজ আ ভ্যাকসিন ঢুকিয়ে দিয়েছি, সেটা অ্যান্টিজেনিক প্রোটিন তৈরি করছে। এবং এই যে অ্যান্টিজেনিক যে পেপটাইডস গুলো, এগুলো কি করছে না, এগুলো ডাইরেক্ট তোমার বি সেলের সাথে বি সেলকে অ্যাক্টিভেট করছে উইথ দ্য হেল্প অফ সাইটোকাইন। দিস অ্যাক্টিভেটস দ্য বি সেলস। তাতে কি হচ্ছে